ইসরায়েলের রাজনৈতিক কোন্দলে অনিশ্চয়তায় গাজার যুদ্ধবিরতি, বাইডেনের প্রস্তাব নিয়ে বিভক্তি, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক জয়ের আভাস, জরিপে ভরসা নেই বিরোধীদের, সরকার গঠনের আশা ছাড়েনি কংগ্রেস। রাশিয়ার হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের নিঃশর্ত অনুমতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট, এশিয়ার নেতাদের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ইসরায়েলের রাজনৈতিক কোন্দলের জেরে আবারও অনিশ্চয়তায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত পরিকল্পনা ঘিরে তেল আবিবের মন্ত্রীদের মধ্যে শুরু হয়েছে বিবাদ। নেতানিয়াহু চুক্তিতে রাজি হলে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন কট্টরপন্থী নেতা বেন গাভির ও বেজালেল স্মোরিচ। বেকায়দা পরিস্থিতিতে নেতানিয়াহু হামাস নির্মূল না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির পথে না হাঁটার ঘোষণা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে দফায় দফায় ব্যর্থ আলোচনার পর শুক্রবার 3 ধাপ বিশিষ্ট প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটিকে স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ হিসেবেও ঘোষণা করেন। জানান, ইসরায়েলের অনুমোদন নিয়েই তৈরি করা হয়েছে প্রস্তাবটি। হামাসও ইতিবাচকভাবে বিবেচনার কথা বলায় দেখা দেয় আশার আলো। তবে একদিন না যেতেই বেঁকে বসেছেন ইসরায়েলের একাধিক কট্টরপন্থী মন্ত্রী। স্থায়ী কিংবা অস্থায়ী হোক, যুদ্ধবিরতি চুক্তিতে নারাজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ। গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি নন তারা। নেতানিয়াহু চুক্তি করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকিও দেন। চুক্তির বিরোধিতা করায় বেন গাভির ও স্মোরিচের সমালোচনা করেছেন আরেক প্রভাবশালী বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুকে সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। বাইডেনের প্রস্তাব নিয়ে আলোচনায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গান্টজ। দেশের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল সরকার কাজ করছে এখন। তাদের অবস্থা দেখলে মনে হয় এখানে আজীবন যুদ্ধ চলতে পারে। একদিকে মন্ত্রিসভায় বিবাদ, অন্যদিকে বাইডেন প্রশাসনের চুক্তি মেনে নেয়ার তাগিদ। চাপ রয়েছে বিক্ষোভকারীদের তরফ থেকেও। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব মেনে নেওয়ার দাবি জানাই। ধারণা করছি নেতানিয়াহু সরকারের কট্টর সদস্যরা চুক্তির বিরোধিতা করে যাবে। তারা চায় আজীবন এই যুদ্ধ চলুক, জিম্মিদের বিসর্জন দিতে চায় তারা। বাইডেনের ভাষণ শুনে কিছুটা আশার আলো দেখেছিলাম। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানাতে এখানে জড়ো হয়েছি। আর সময় নেই, চুক্তির জন্য যা দরকার করুন। সব মিলিয়ে বেশ বিপাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। জানান, লক্ষ্য শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন তিনি। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস ও সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত চলবে অভিযান। হামাস জানিয়েছে, বাইডেনের প্রকাশ করা প্রস্তাবের লিখিত কোনো কপি এখনও পৌঁছায়নি তাদের হাতে। তাই আপাতত ইতিবাচক বললেও রয়েছে সংশয়ও। আমরা এখনও লিখিতভাবে কিছু পাইনি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, যা মুখে বলা হয় অনেক সময় নথিতে থাকে না। প্রস্তাবের কপি পড়ে বিস্তারিত জানতে চাই। গণমাধ্যমে যা বলা হয়েছে তা ইতিবাচক, তবে কাগজে লিখিত আকারে পাঠানো হোক। বাইডেনের প্রস্তাব নিয়ে এখনই হতাশ হতে নারাজ মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও তৎপর কাতার ও মিশর। ইসরায়েল ও হামাস দুপক্ষকেই চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনে 24 ঘন্টায় প্রাণ গেছে 95 ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত 3 শতাধিক। ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজা জুড়ে। রকেট হামলা চালানো হয়েছে রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে। বোমা হামলায় বিধ্বস্ত বেসামরিকদের বাড়ি ঘর, তাঁবু। মধ্য গাজায়ও চালানো হয়েছে হামলা। এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, নিহতের সবাই সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্য। বিভিন্ন টানেল থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল তারা। পাল্টা প্রতিরোধের দাবি করেছে হামাসও। জানিয়েছে, বিস্ফোরক ছুড়ে ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যান। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে মর্টার শেল ও বোমা।
লোহিত সাগর ও ভারত মহাসাগরে আবারও হুতিদের হামলার টার্গেট হল যুক্তরাষ্ট্রের একাধিক জাহাজ। শনিবার 6 দফা অভিযানের দাবি করেছে ইয়েমেনের গোষ্ঠীটি। শনিবার এক বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার শিকার হয় মার্কিন নৌযান। ছোড়া হয় বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন। হামলার টার্গেট হয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটি ডেস্ট্রয়ার সহ আরও 3টি জাহাজ। এর একদিন আগেই লোহিত সাগরের উত্তরে হুতিদের হামলায় টার্গেট হয় মার্কিন রণতরী আইজেনহাওয়ার। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কয়েক মাস ধরেই লোহিত সাগর, ভারত মহাসাগর ও এর আশপাশে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জাহাজ টার্গেট করে হামলা চালাচ্ছে হুতিরা। ইসরায়েলে আবারও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। শনিবার রাজধানী তেল আবিবে ঘটে এই সংঘর্ষ। শহরের তেল আবিব স্কয়ারে নিয়মিতই পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। হামাস নির্মূলের আগে কোনোভাবেই স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে না ইসরায়েল। শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে এমন ঘোষণা দেওয়ার পর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দুটি দল মিছিল নিয়ে পৌঁছায় তেল আবিব চত্বরে। এক পক্ষের দাবি শিগগিরই ফিরিয়ে আনতে হবে জিম্মি, অন্য পক্ষ বিক্ষোভ করেছে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ওপর জল কামান থেকে ছোড়া হয় পানি, ছড়ায় সংঘর্ষ। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আবারও উত্তাল বিভিন্ন দেশ। ইতালি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নির্বাচনী প্রচারণায় শেষ দিন রাজধানী রোমের রাস্তায় নামেন আন্দোলনকারীরা। গাজায় ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করায় সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মিউজিয়ামের দখল নেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো স্লোগানের ব্যানার দেখা যায়। যুদ্ধবন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে ওকলাহোমা শহরেও। ফ্রান্সের রাজধানী প্যারিসেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রায় 15,000 মানুষ। মোদি ম্যাজিকে টানা তৃতীয় দফাতেও ফিকে হয়নি গেরুয়া রং। ভারতের লোকসভা নির্বাচনের 7 দফায় ভোটাভুটি শেষে সব বুথ ফেরত জরিপই দিচ্ছে এমন আভাস। জরিপ বলছে দুর্নীতি, মুসলিম বিদ্বেষী অবস্থান সহ নানা বিতর্কে জড়ালেও এতটুকু কমেনি বিজেপি সরকারের জনপ্রিয়তা। যদিও ভোটারদের মতামতের ভিত্তিতে করা বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম নির্বাচন, 44 দিনের ভোট উৎসব শেষে এখন ফলাফলের অপেক্ষা। চলছে নানা জল্পনা কল্পনা। টানা তৃতীয় দফায় মোদি ম্যাজিক নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশ্য বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপ বলছে ভারতের মসনদে পরিবর্তনের সম্ভাবনা নেই। সবশেষ মেয়াদে বেশ বিতর্কে জড়িয়েছে ক্ষমতাসীনরা। ধারণা করা হয়েছিল দুর্নীতির অভিযোগ, মুসলিম বিদ্বেষী অবস্থানের কারণে ভাটা পড়তে পারে ক্ষমতাসীনদের জনপ্রিয়তায়। তবে ভোটাভুটি শেষে প্রকাশিত সব জরিপের ফলাফল অনুযায়ী আবারও মোদির উপরই আস্থা রাখছে ভারতীয়রা। কয়েকটি জরিপ বলছে 543 আসনের মধ্যে 400টিতেই জয় পাবে বিজেপির জোট এনডিএ। বাকি সব গণমাধ্যমের জরিপেও দাবি করা হচ্ছে এবার 360টির বেশি আসনে জিতবে এনডিএ জোট। অন্যদিকে ইন্ডিয়া জোট আসন পেতে পারে 150টির মতো। জরিপ সত্যি হলে গতবারের চেয়েও বেশি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখবেন নরেন্দ্র মোদী। আমরা তো সব সময় বলে আসছি আমরা 400 আসন পাবো। এমনকি জনগণও এই স্লোগানে আওয়াজ তুলেছিল। বুথ ফেরত জরিপেও সেটার প্রতিফলন দেখছে। চূড়ান্ত ফলাফলে আমরা 400-র বেশি সিট পাবো আশা করি। একাধিক জরিপের ফলাফল বলছে এবার বিজেপির কাছে ধরাশায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে 21টির বেশি আসন পেতে পারে মোদির দল। অন্যদিকে মমতা ব্যানার্জির ভাগ্যে জুটতে পারে সর্বোচ্চ 19 আসন। অবশ্য গণমাধ্যমের এসব জরিপ প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। চূড়ান্ত ফলাফলে এখনও জয়ের আশা কংগ্রেসের। আমরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোটা ভারত ঘুরেছি। মাঠ পর্যায়ে মানুষের সাথে কথা বলার কারণে বাস্তবতা সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে আমাদের। এসব জরিপ সম্পূর্ণ অবৈজ্ঞানিক ধারণার ভিত্তিতে তৈরি। গত বছর অনেক রাজ্যে জরিপের ফলাফল ভুল হয়েছে। আমরা জনগণের উপর আস্থা রাখছি। মূলত ভোট দেওয়ার পর কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে করা হয় এই জরিপ। তবে বুথ ফেরত জরিপের পূর্বাভাস ভুল হওয়ার নজিরও রয়েছে। 2014 সালে বিজেপি জোটের ক্ষমতায় আসার পূর্বাভাস দেয়া হলেও এত বিপুল সংখ্যাগরিষ্ঠতার আভাস দেয়নি কোনো জরিপই। এছাড়া অতীতে বিভিন্ন রাজ্যের জরিপ ও চূড়ান্ত ফলাফলের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা গেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য নিবন্ধন করলেন মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত আইআরজিসি কমান্ডার ওয়াহিদ হাগানিয়ান। 4 দিনে নিবন্ধন করেছেন মোট 17 জন প্রার্থী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বেশ ঘনিষ্ঠ ওয়াহিদ 45 বছর ধরে দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার কার্যালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয় তার বিরুদ্ধে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির উত্তরসূরি নির্বাচনে বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রার্থী নিবন্ধন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছে পার্লামেন্টের ডেপুটি স্পিকার মাসউদ পাজেশকিয়ান, কট্টরপন্থী আইন প্রণেতা আলী রেজা জাকানি ও সাবেক স্পিকার আলী লারিজানি। গার্ডিয়ান কাউন্সিল 11 জুন প্রকাশ করবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 28 জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেশটির আলোচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানে এর স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নির্বাচনের প্রার্থী হতে এরই মধ্যে নিবন্ধন করেছেন তিনি। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 দফায় দেশটির ক্ষমতায় ছিলেন 67 বছর বয়সী এই নেতা। এর আগে ছিলেন তেহরানের মেয়র। ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কট্টর সমালোচনার হিসেবে পরিচিত ছিলেন তিনি। দেশের পারমাণবিক কর্মসূচির পক্ষেও ছিলেন আহমেদিনেজাদের জোরালো অবস্থান। গত 2 নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এবারও চূড়ান্ত বাছাইয়ে টিকতে তাকিয়ে থাকতে হবে গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তের দিকে। আবারও দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে অভিনব উপায়ে আবর্জনা হামলা চালালো উত্তর কোরিয়া। এবার প্রতিবেশী দেশে বর্জ্য ভর্তি প্রায় 600 বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এমন পরিস্থিতিতে কয়েকটি প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সিউল। দিয়েছে এসব বেলুন স্পর্শ না করার বার্তাও। এর আগে গত বুধবার দেশটিতে আবর্জনা ও মলমূত্র ভর্তি কয়েকশো বেলুন পাঠায় উত্তর কোরিয়া, জানিয়ে তৈরি হয় চাঞ্চল্য। আবর্জনা হামলা শিকার, বর্জ্য ভর্তি একের পর এক বেলুন এসে পড়ছে দেশটির ভূখণ্ডে। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে উঠেছে এসব বর্জ্য বোঝাই বেলুন পাঠানোর অভিযোগ। রোববার একদিনে প্রায় 600 বেলুন প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায়। অভিনব এই আবর্জনা হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ার জিয়ংসাং ও গ্যাংওন প্রদেশ। রাজধানী সিউলের একাংশেও পড়েছে এসব বেলুন। এরই মধ্যে এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বেলুনে স্পর্শ না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে বেলুন দেখা মাত্র নিরাপত্তা বাহিনীকে অবগত করার আহ্বানও। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে বেলুনে প্লাস্টিকের ব্যাগ বেঁধে এ দফায় পাঠানো হয়েছে সিগারেটের টুকরো, ব্যবহৃত পোশাক, প্লাস্টিক, কাগজ সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা। গত বুধবার প্রথমবারের মতো এই কাণ্ড ঘটায় কিম জং উনের দেশ। নজরদারি বেলুন ও ড্রোন নিয়ে উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশে আবর্জনা ও মলমূত্র ভর্তি কয়েকশো বেলুন পাঠায় পিয়ংইয়ং, যার তীব্র প্রতিক্রিয়া জানায় সিউল। অবশ্য দুদেশের মধ্যে বেলুন নিয়ে উত্তেজনার ঘটনা এটাই প্রথম নয়। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে তুলেছে বেলুনের মাধ্যমে প্রোপাগান্ডা লিফলেট পাঠানোর অভিযোগ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের নিঃশর্ত অনুমতির দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার অভিযোগ, হামলার জন্য যেসব শর্ত বেঁধে দিয়েছে পেন্টাগন তাতে খুব একটা লাভ হবে না ইউক্রেনীয় বাহিনীর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্ত অনুসারে পেন্টাগনের সরবরাহ করা অস্ত্রের মধ্যে নির্দিষ্ট কিছু মডেল দিয়েই হামলা চালাতে পারবে কিয়েভ। হামলার এলাকাও ঠিক করে দিয়েছে পেন্টাগন। একের পর এক রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল খার্কিভ। 24 ঘন্টায় অঞ্চলটিতে প্রায় অর্ধশত মিসাইল আর 30-এর অধিক ড্রোন ছুড়েছে রুশ সেনারা। রাশিয়ার ভেতরে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর বেড়েছে পুতিন প্রশাসনের আক্রমণের মাত্রা। যদিও বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তে তেমন লাভ হয়নি ইউক্রেনের, কারণ হামলার ক্ষেত্রে সব ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। বিশেষ করে ATACMS এর মতো দূরপাল্লার মিসাইল নিক্ষেপের অনুমতি দেয়নি পেন্টাগন। স্বল্প পাল্লার যেসব অস্ত্র ব্যবহারের অনুমতি আছে তাতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরা পড়ার ঝুঁকি বেশি। এই অবস্থায় আক্রমণের ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন। খার্কিভে হাইমার্স ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন, সেজন্য ধন্যবাদ জানাই। কিন্তু
তা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয়, বরং রাশিয়ার জন্য এটা একদমই নিরাপদ পরিস্থিতি। তারা জানে তাদের ঘাঁটিতে ইউক্রেন হামলা করবে না, এটা ইউক্রেনের প্রতি অবিচার। যদিও বিশ্লেষকরা বলছেন খুব দূরের ঘাঁটিগুলোতে হামলা চালাতে না পারলেও সীমান্তের কাছাকাছি থাকা ঘাঁটিগুলো ধ্বংসে খুব কাজে আসবে মার্কিন অস্ত্রগুলো, যাতে অনেকটাই শক্তি বাড়বে ইউক্রেনের। ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ এনে সীমান্তবর্তী এলাকায় রাখে সেনারা। সেসব অস্ত্র ঘাঁটিকে টার্গেট করে হামলা চালালেও ইউক্রেনের পরিস্থিতি অনেকটা উন্নত হবে। রাশিয়ার হামলার ক্ষেত্রে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 ব্যবহারেরও অনুমতি চায় কিয়েভ। রুশ ভূখণ্ডে হামলার জন্য নিজস্ব কিছু অস্ত্র তৈরির চেষ্টাও করে যাচ্ছে তারা। এরই মধ্যে নিজেদের তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার সীমান্তের প্রায় 200 কিলোমিটার দূরত্বে সফলভাবে হামলা চালিয়েছে ইউক্রেন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেওয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় অঞ্চলের বৃহত্তম প্রতিরক্ষা ফোরামে শাংরি-লা সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, চলতি মাসে সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি সম্মেলনে 106টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নিতে রাজি হয়েছে। সময় বিশ্বের অনেক দেশ এখনও কিয়েভকে সমর্থন না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন জেলেনস্কি। এদিন সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথেও বৈঠক করেছেন তিনি। জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র সংকটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। ইসরায়েলি বোমা হামলায় পা হারিয়েও থেমে নেই ফিলিস্তিনি এক সাংবাদিকের কাজ। 1 মাস হাসপাতালে কাটিয়ে ফের যোগ দিয়েছেন কাজে। শুধু নিজের ক্যামেরা নিয়েই আশ্রয় শিবিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ক্যামেরাবন্দি করছেন আশপাশের ভয়াবহ দৃশ্য। বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান গাজার বর্তমান অবস্থা। শরণার্থী শিবিরে চলছে সাক্ষাৎকার। সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁবুতে আশ্রয় নেওয়া বাসিন্দারা। সাংবাদিকের ক্যামেরায় বন্দী হচ্ছে আশ্রয়স্থলের ভয়াবহ দৃশ্য, মানুষের আর্তনাদ আর হাহাকার। দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও ক্যামেরা হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি সাংবাদিক সামি শিহাদা। ক্র্যাচে ভর করে এক পায়ে দাঁড়িয়ে থাকা আদৌ কি সহজ? গত এপ্রিলে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তখন তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করছিলেন সাংবাদিক শিহাদা। সাথে ছিলেন অন্যান্য ফিলিস্তিনি সাংবাদিকরাও। নিজেদের ক্যামেরায় ধারণ করেন নুসাইরাতে ইসরায়েলি তাণ্ডবের দৃশ্য। সে সময়ই তেল আবিবের গোলায় পায়ে গুরুতর আঘাত পান সামি শিহাদা। অস্ত্রোপচারে কেটে ফেলতে হয় পুরো পা। 17 বছর বয়সে প্রথম ক্যামেরা হাতে নেই। ক্যামেরাটিকে নিজের অংশ মনে করি। হাসপাতালের সময়টা ছিল দুর্বিষহ। প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আমার ক্যামেরা কোথায়। কাজ ছাড়া হাসপাতালের বিছানায় পড়ে থাকা সত্যি অনেক কঠিন। 1 মাস হাসপাতাল চিকিৎসা শেষে এক পা নিয়েই ফিরেছেন কাজে। এখন ক্র্যাচ আর ক্যামেরা নিয়ে চলছে শিহাদার নতুন জীবন সংগ্রাম। আগে সুস্থ ছিলাম, আমার দুটো পাই ছিল, কিন্তু আমি কাজ করতে চাই। গত 1 মাস ধরে কাজে ফেরার অপেক্ষা করছি, কিন্তু এখন যোগাযোগের কোনো সুযোগ নেই। সীমান্ত ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল, তবুও কাজ করতে হবে। এজন্য ক্র্যাচে ভর দিয়ে এখানে এসেছি। এদিকে গাজায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দিন দিন আরো ভয়াবহ হচ্ছে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি। খাবারের অভাবে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় গাজাবাসীর। বেশি ভুগতে শিশু ও বৃদ্ধদের দেখা গেছে। শিগগিরই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশ নিশ্চিত না করতে পারলেও আরো ভয়ানক পরিস্থিতি হবে বলে সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করেছে জাতিসংঘ। জানানো হয়েছে অক্টোবরের তুলনায় গেল কয়েক মাসে উপত্যকার ত্রাণ প্রবেশ কমেছে প্রায় 70%। যেখানে এপ্রিলেও দিনে প্রায় 200 ট্রাক ত্রাণ ঢুকত উপত্যকায়, সেখানে গেল মাসে উপত্যকাটিতে ত্রাণের ট্রাক ঢুকেছে মাত্র 58টি। রাফায় ঢুকে ইসরায়েলি সেনাদের হামলার শুরুর পর থেকেই অবনতি হয়েছে পরিস্থিতি। দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়ের পথে নেলসন ম্যান্ডেলার দল ANC। সপ্তম জাতীয় নির্বাচনে 40% ভোট পেয়েছে দলটি। এ পর্যন্ত 97% ভোট কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ফলাফলে দেখা যায় গতবারের তুলনায় প্রায় 17% ভোট কমেছে ANCর। সরকার গঠনে ম্যাজিক ফিগার অর্জন করতে না পারায় গঠন করতে হবে জোট। দক্ষিণ আফ্রিকার নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের সময় লাগবে আরও কিছুটা। দেশটিতে
1994 সাল থেকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আসছে এএনসি। 2019 সালের নির্বাচনেও 57% বেশি সমর্থন পেয়েছিল দলটি। চাঁদের অদেখা অংশ দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান চাংঅ 6। রোববার স্থানীয় সময় সকাল 6:23 চাঁদের মাটি স্পর্শ করে ত্রুটিবিহীন মহাযানটি। উদ্দেশ্য মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। পৃথিবী পৃষ্ঠের বিপরীত দিকে থাকা চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতূহলের শেষ নেই গবেষকদের। অন্ধকার সেই জায়গাটি সাউথ পোল 8 কেন বেসিন নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে জায়গাটি থেকে এরই মাঝে চাঁদের প্রাচীনতম কিছু পাথর সংগ্রহ করতে পেরেছে চাংঅ 6। 1 মাস আগে 3 মে নতুন মিশন শুরু করে মহাকাশযানটি। আগেও চাঁদের এই অন্ধকার অপর পৃষ্ঠের ভূতাত্ত্বিক গঠনের তথ্য সংগ্রহে মহাকাশযান পাঠিয়েছিল চীন। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।